এবার উচ্ছেদের বয়ে আতঙ্কিত দক্ষিণ অসমের সংখ্যালঘুরা। এমনকি পিঠ বাঁচানোর দায়ে যারা এতদিন ধরে শাসক দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করছেন, তাদের চোখে মুখেও ফুটে উঠেছে উৎকণ্ঠার ছাপ। ধারণা করা হচ্ছে এবার বরাক উপত্যকার দক্ষিণ সীমান্তে নেওয়া হচ্ছে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি। পরিকল্পিত ওই উচ্ছেদ অভিযান আরম্ভ হলে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবেন কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের দক্ষিণ সীমান্তের হাজার হাজার মুসলমান সংখ্যালঘু, যাদের অধিকাংশই বসবাস করছেন খাস জমি অথবা সংরক্ষিত বনাঞ্চলে। খবর নিয়ে জানা গিয়েছে ওইসব এলাকার বসবাসকারীদের সিংহভাগ লোকই স্থানীয়, যাদের অনেকে ইংরেজ জমানা থেকেই বিভিন্নভাবে বুক দখল করে আছেন এসব ভূমি। পরবর্তীতে পার্শ্ববর্তী বসতি এলাকা থেকে লোকেরা দুর্গম এলাকায় বসবাস আরম্ভ করেন। রুকনি নদীতে নিখোঁজ পানির মুখের 21 বছর বয়সী যুবক রশিদ আহমদ লস্করের দেহ ভেসে উঠল। গতকাল সুনাইয়ের সুন্দরী এলাকায় রুকনি ও সুনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ। এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ। শনিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ রশিদ আহমদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামুদ্দিন লস্করের মনে উদ্বেগ বাড়ে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার ভাতিজা জানায়, রশিদের চপ্পল ও গামছা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। এই খবর শুনেই সুনামুদ্দিনের মনে সন্দেহ হয় যে তার ছেলে হয়তো নদীতে তলিয়ে গিয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। তার বাবা জানিয়েছেন রশিদ আহমেদ শারীরিকভাবে কিছুটা বিকলাঙ্গ ছিলেন। সকাল থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না প্রৌঢ়ার। এমনকি বাড়ি থেকে মা ও ছেলের কারো সাড়া শব্দ পাননি প্রতিবেশী। সন্দেহ গনায় প্রতিবেশীদের মনে। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘরের দরজা খুলতেই আতঙ্কে উঠেন প্রতিবেশীরা। চোখ ছানাবড়া পুলিশেরও। ঘরে ঢুকেই পুলিশ দেখে বিছানার উপর প্রৌঢ়ার ক্ষতবিক্ষত নিতর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সেই রক্তে ভেজা বিছানাতেই শুয়ে রয়েছে তার ছেলে, যদিও সে জীবিত। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় রাগের মাথায় মাকে কুপিয়ে খুন করেছে সে। এরপর দেহটি সারা রাত ঘরে রেখেই দিয়েছিল। ঘুমিয়েও পড়েছিল মায়ের মৃতদেহের পাশে। নৃশংস এই ঘটনার বিবরণ শুনে চমকে উঠেছে পুলিশ। ইতিমধ্যেই ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার বয়ান ও প্রতিবেশীদের অভিযোগ শুনে হতবাক পুলিশ। মাত্র 20 টাকার জন্য মা ও ছেলের ঝামেলা হয়েছিল, আর সেই 20 টাকার জন্যই মাকে নৃশংসভাবে খুন করেছে ছেলে। অবৈধ ভোটার বাঁচতে গিয়ে গা উজাড় হওয়ার জোগাড়। বিহারের ভোটের তালিকা থেকে বাদ পড়তে পারে অন্তত 41 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই 41 লক্ষ ভোটারকে তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। আগামী 6 দিনের মধ্যে খোঁজ না পাওয়া গেলে এরা ভোটাধিকার হারাবেন। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। পুরো দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলাতেও আগামী 1 আগস্ট থেকে কেন্দ্রের শ্রম ও রোজগার মন্ত্রকের অধীনে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম বাস্তবায়ন করা হবে। দেশে রোজগার বৃদ্ধির জন্য মন্ত্রকের এটি এক অভিনব প্যাকেজ। এই প্রকল্পের মাধ্যমে কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই উপকৃত হবেন। দেশে 3.5 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে 99,446 কোটি টাকা ইনসেন্টিভ ঘোষণা করেছে। এই প্রকল্পে 2টি শ্রেণী রয়েছে।
প্রথম শ্রেণীতে প্রথমবারের মতো নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের 15,000 টাকার ইনসেন্টিভ দেওয়া হবে। তবে যাদের বেতন মাসে 1 লক্ষ টাকার ভেতরে, তাদের ক্ষেত্রেই শুধু প্রকল্পটি প্রযোজ্য হবে। 2টি কিস্তিতে প্রদেয় এই টাকার প্রথম 7,500 টাকা চাকরির 6 মাস পর এবং বাকি 7,500 টাকা 12 মাস পর দেওয়া হবে। শিলচরের কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকার নসিব আলী চৌধুরীর ওয়াকফ সম্পত্তি দখল করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে। এই বিষয়ে নসিব আলী চৌধুরীর ছেলে মাসুক চৌধুরী অভিযোগ করেছেন যে ভূমাফিয়ারা প্রথমে ওয়াকফ জমি জোর করে দখল করে, তারপর দুলাল পাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। ওই জমিটি বরাকপার মৌজার অন্তর্গত দ্বিতীয় RS পাট্টা নম্বর 147, দাগ নম্বর 257 ও 358 অধীনে শিলচর থানার অধীন কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকায় অবস্থিত। দুলাল পাল বর্তমানে ওই জমিতে ঘর বানানোর চেষ্টা করছেন। তাতে বাধা দিলে তিনি জানান এই জমিটি তিনি কিনেছেন। এই বিষয়ে 2 দিন আগে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকপত্র জমা দিয়ে ভূমাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান মাসুক চৌধুরী। রাজ্য সরকারের কঠোর নির্দেশনা সত্ত্বেও গুরুত্বপূর্ণ গেমন সেতুতে রাতের অন্ধকারে ওভারলোড ট্রাকের মিছিল অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে প্রায় 1000 খানেক লরি, যাদের প্রতিটির ওজন 70 থেকে 80 টনের মধ্যে কয়লা, পাথর সহ বিভিন্ন ভারী পণ্য বোঝাই নিয়ে সেতুটি অতিক্রম করে। অথচ প্রশাসনের নির্দেশ অনুযায়ী গেমন সেতুর উপর দিয়ে 40 টনের বেশি ওজনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে প্রশাসনের চোখের সামনে, এমনকি পুলিশের প্রহরায় নির্দ্বিধায় চলছে এই ওভারলোড ট্রাকগুলোর চলাচল। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিদিন রাত নামতেই শুরু হয় ট্রাকের মিছিল, যার মধ্যে বহু ট্রাক প্রশাসনিক নির্ধারিত সীমার দ্বিগুণ ওজন বহন করে সেতু পার হচ্ছে। হিমাচল প্রদেশে এই বছর বর্ষা যেন মৃত্যুর দূত হয়ে এসেছে। মাত্র 1 মাসেরও কম সময়ের মধ্যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে 116 জনের। 20 জুন থেকে 18 জুলাই এই 28 দিনে কতগুলি মৃত্যু, সেই পরিসংখ্যান সামনে এনেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। তাদের রিপোর্ট অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, মেঘভাঙ্গা বৃষ্টি, ভূমিধস, বাজ পড়ে 68 জনের মৃত্যু হয়েছে। বাকি 48 জন মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়, যার বেশিরভাগই ঘটেছে পিচ্ছিল রাস্তা এবং ডস নামা ডালু জায়গায়। পরিসংখ্যান থেকে আরও জানা গিয়েছে হঠাৎ বন্যায় প্রাণ হারিয়েছেন 14 জন, মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃত্যু 14 জনের, জলে ডুবে প্রাণ হারিয়েছেন 12 জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 5 জন, ভূমিধসে মৃত 1 এবং পাথর পড়ে অথবা সাপের কামড়ে মৃত্যু হয়েছে 22 জনের। 2 বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিবেনি মণিপুরের আগুন। এবার সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। জানালেন 42টি দেশ ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী, অথচ মণিপুরে যাওয়ার সময় পেলেন না। শুধু তাই নয়, সংবিধানকে হত্যা করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন তিনি। কর্ণাটকের মাইসুরুতে 2500 কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মল্লিকার্জুন খার্গে। সেখানেই বিজেপি RSSের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক সুরে বেঁধে আক্রমণ শানান খার্গে।